দর্শক বন্ধুরা নমস্কার। আজকের যে ভিডিওটা একদম ইন্টারেস্টিং একটা ভিডিও, প্লীহার সম্পর্কে বলবো। প্লীহার ব্যাপারটা অনেকেই জানেন না। আমাদের যকৃতের ঠিক পাশেই প্লীহা অবস্থিত, আমাদের বাম পাঁজরের ঠিক নিচের দিকটায় অবস্থিত, পাঁজরের কাছে এবং পেটের সংযোগস্থল যেটা, সেখানেই অবস্থিত এই প্লীহা। আর এই প্লীহার বিভিন্ন রকম যদি গন্ডগোল হয় তাহলে শরীরে বিভিন্ন রকম প্রভাব কিন্তু তার পড়ে। মূলত প্লীহার ব্যাপারে অনেকেই কিন্তু জানেন না, তাই তাদের এই বিষয়টা অবশ্যই জানা দরকার এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখা উচিত। দেখুন, প্লীহা অনেক সময় কিন্তু ফেটে যায়, আর সেই ক্ষেত্রে রক্তক্ষরণ হয়ে গিয়ে মারাত্মক অবস্থা হতে পারে। আবার অনেক সময় প্লীহা কিন্তু কিছু কারণ বশত কিন্তু বড় হয়ে যায়, আর এই বড় হওয়ার ফলে মাঝে মাঝে কিছু উপসর্গ দেখা দেয়, আবার মাঝে মাঝে কিছু উপসর্গ একেবারেই প্রথম দিকে দেখা দেয় না, আর তার ফলে ঘটে মারাত্মক কিছু ভয়ঙ্কর রোগ, যে রোগ আপনার জন্য অত্যন্ত প্রাণঘাতী হতে পারে। প্লীহা যে ব্যাপারটা রয়েছে, প্লীহার জন্য আমি এখানে সংক্ষেপে একটা ছোট্ট ওয়ার্ড ব্যবহার করি যেটা আপনাদের বুঝতে পারবেন। প্লীহা যদি ঠিক মতো চিকিৎসা করা না হয়, বা প্লীহা যদি কোনো কারণবশত বড় হয়ে গিয়ে থাকে, ফেটে গিয়ে থাকে, তার যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে পরে সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে, যেখানে আপনার মৃত্যু অনিবার্য। তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর এবং কতটা গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের এই শরীরে অবস্থান করছে। আজকে আমি মূলত এই ভিডিওতে আপনাদেরকে প্লীহা কি কারণে বড় হয়ে যায়, এছাড়া প্লীহার কাজটা কি, ঠিক আছে, এছাড়া আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে প্লীহাকে আমরা কিভাবে বাড়িতে কিভাবে ট্রিটমেন্ট করতে পারি, প্লীহার চিকিৎসা কি আছে, ঘরোয়া চিকিৎসা কি আছে, আয়ুর্বেদিক বা অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক এইগুলোতে চিকিৎসা আলাদা আলাদা রকম রয়েছে, কিন্তু আমি মূলত যেহেতু এই চ্যানেলে শুধুমাত্র ঘরোয়া এবং আয়ুর্বেদিক তথ্য আপনাদেরকে সবসময় দিয়ে আসি, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই সেই জিনিসটাই প্রদান করব, অর্থাৎ আয়ুর্বেদিক এবং ঘরোয়া ট্রিটমেন্টের উপরেই আপনারা তথ্য পাবেন। আর এছাড়া আরেকটা জিনিস যেটা আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে প্লীহার উপসর্গগুলো কি কি, আর যেটা হয় যে কোন কোন খাদ্য খাবার আপনার খাওয়া উচিত, কোন কোন খাদ্য খাবারগুলোকে অ্যাভয়েড করা উচিত। তো সমস্ত বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। হয়তো ভিডিওটা একটু সামান্য বড় হতে পারে, কিন্তু অধৈর্য হবেন না এবং কোনো রকম স্কিপ করে দেখবেন না। আমি প্লীহার অবস্থান আগেই বর্ণনা করেছি। প্লীহার কাজটা আমাদেরকে সবচেয়ে প্রথমে জেনে নিতে হবে। প্লীহার মূলত তিনটি কাজ থাকে। একটা হচ্ছে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনকে বজায় রাখা, ব্লাড সার্কুলেশনের গতি বজায় রাখা, এবং তার একটা নির্দিষ্ট ধারা বজায় রাখা। এটা হচ্ছে প্লীহার প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। রোগ প্রতিরোধ ক্ষমতা কখন সেটাকে বাড়াতে হবে, কখন কমাতে হবে, সে পুরো নিয়ন্ত্রণ কিন্তু এই প্লীহার হাতে। এছাড়া তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে পুরনো এবং ক্ষতিগ্রস্ত যে আমাদের শরীরের কোষ, সেই কোষগুলোকে বিতাড়িত করা এবং তার জায়গায় নতুন কোষের আবার জন্ম দেওয়া বা নতুন কোষের উৎস তৈরি করা। এটা হচ্ছে প্লীহার আরেকটা কাজ। এখানে উল্লেখ্য একটা চতুর্থ কাজও রয়েছে, সেটা হচ্ছে আমাদের শরীরের শ্বেত রক্তকণিকার পরিমাণ নির্ধারণ কিন্তু এই প্লীহার মাধ্যমে হয়। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট পরিমাণের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সারের মতো, বা লিউকেমিয়া যেটাকে ব্লাড ক্যান্সার বলা হয়, তো এইরকম ভয়ঙ্কর রোগ কিন্তু আপনার হতে পারে। তাই বুঝতেই পারছেন যে প্লীহার একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে আমাদের শরীরে, এবং গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। এবার বলতে হবে, যেটা জানতে হবে সেটা হচ্ছে প্লীহা বড় হয় কেন। অধিকাংশ মানুষের মধ্যে কিন্তু প্লীহা বড় হওয়ার একটা অভিযোগ থাকে, বা এই একটা সমস্যা থেকে থাকে। তো প্লীহা বড় হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। সবচেয়ে প্রথমে যেটা, সেটা হচ্ছে চোট আঘাতে কখনো আপনার বড় হয়ে যেতে পারে। আপনার যদি অনেক পুরনো কালাজ্বর, টাইফয়েড বা ম্যালেরিয়ার মতো কোনো রোগে আপনি ভুগেছেন, বা বারে বারে আপনার হচ্ছে, জন্ডিসের মতো রোগ বারে বারে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লীহার অবস্থান ঠিকঠাক নেই, অর্থাৎ প্লীহার কোনো না কোনো একটা সমস্যা কিন্তু অবশ্যই রয়েছে। সেটা কিন্তু পরবর্তীতে ডায়াগনস্টিক করে দেখতে হবে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে আপনার যদি কোনো রকম ব্লাড ক্যান্সারের রোগ থাকে, থ্যালাসেমিয়ার মতো রোগ থাকে, তো এই সমস্ত কারণেও কিন্তু আপনার কিন্তু প্লীহার সমস্যা আসতে পারে। তো মোটামুটি ভাবে বলতে গেলে এই কারণগুলো ছাড়াও প্লীহার আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল যদি উল্টো পাল্টা হয়, অর্থাৎ আপনার খাদ্য খাওয়া যদি ঠিক না থাকে, ঘুম যদি ঠিক না থাকে, আপনি নেশাগ্রস্ত কিনা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অনেকটা এর উপরে ডিপেন্ড করে, যেটা আপনার প্লীহাকেও নিয়ন্ত্রণ করছে। তো এটা হচ্ছে একেবারে লাস্ট একটা কারণ। এবার আমাদেরকে জেনে নিতে হবে যে প্লীহা যদি বড় হয় তাহলে কি কি সমস্যা হতে পারে, বা প্লীহা ফেটে গেলে কি কি সমস্যা হতে পারে। অনেক সময় বড় হয়ে গিয়ে ফেটে যায়, চোট আঘাত লেগে ফেটে যায়। তো এইরকম যদি কোনো রকম সমস্যা হয়,
মানে ফেটে যায়, তাহলে পরে অবশ্যই একটা জিনিস বুঝতেই পারবেন, সেটা হচ্ছে আপনার শরীরে মানে পেটের মধ্যে অসহ্য ব্যথা হবে, রক্তক্ষরণ হবে। কারণ পেটের মধ্যে রক্ত ছড়িয়ে যাবে, প্লীহা ফেটে গেলে রক্ত ছড়িয়ে যাবে, রক্তক্ষরণ হবে, এবং সেটা বড় ডেঞ্জারাস হতে পারে, সংক্রামক হতে পারে। অন্যান্য যত অঙ্গ রয়েছে, লিভার হোক, কিডনি হোক বা অগ্নাশয় হোক, সেগুলো কিন্তু সমানভাবে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি ফেটে গিয়ে থাকে। আর যদি বড় হয়ে গিয়ে থাকে, তাহলে বড় হয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা হবে? দেখুন, বড় হয়ে যাওয়ার ক্ষেত্রে এইগুলো কিন্তু লক্ষণ হিসাবেও আপনি ধরে নিতে পারেন। যে সমস্যাগুলো আমি এখানে বলবো, সেই সমস্যাগুলো কিন্তু আপনার লক্ষণ হিসাবেও বহিঃপ্রকাশ পাবে। তো বড় যদি হয়ে যায়, তাহলে সবচেয়ে প্রথমে যেটা আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে পেটের বাম দিকে ব্যথা কিন্তু একটা হবে, এবং যখনই আপনি একটু হাত দিয়ে চাপ দেবেন, তো সেই হাত দিয়ে চাপ দিলে কিন্তু আপনি ব্যথা অনুভব করবেন। আর আরেকটা জিনিস যেটা হবে, সেটা হচ্ছে প্রায়শই কিন্তু আপনার বমি বমি ভাব থাকবে, মাথা ঘুরবে, খিদের একদম ভাবটা থাকবে না, অর্থাৎ ক্ষুধামান্দ্য যে রোগটা হয় সেটা একটা দেখা দেবে। শরীর দিনের দিন ফ্যাকাশে হয়ে যাবে, ক্ষীণকায় হয়ে যাবে, শক্তি সামর্থ্যের অভাব অনুভব করবেন। আর কোথাও না কোথাও আপনার কিন্তু একটু অক্সিজেনের অভাব আপনি সবসময় অনুভব করবেন, অর্থাৎ মনে হবে খুলে যেন আপনি শ্বাস নিতে পারছেন না, কোথাও যেন আপনার মানে রক্তের মধ্যে একটা কোনো কিছুর ঘাটতি রয়েছে, এরকম একটা ফিল কিন্তু আপনার মধ্যে আসবে। ঠিক আছে, তারপর ধরুন ঘুমের একটু ডিস্টার্ব হতে পারে, আপনার চিন্তা শক্তি হ্রাস হয়ে যেতে পারে, মেজাজ খিটখিটে হতে পারে। যেহেতু এই রোগটাতে নর্মালি আমরা যেটা দেখি, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে আরম্ভ করে, এবং লোহিত রক্তকণিকার পরিমাণ অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ একটু কমতে আরম্ভ করে। তো সেই ক্ষেত্রে হিমোগ্লোবিনের অভাবে যে সমস্ত লক্ষণগুলো দেখা দেয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে দেখা দেবে। এছাড়া যেটা হবে আপনার, সেটা হচ্ছে হঠাৎ করে নাক দিয়ে রক্ত ঝরতে আরম্ভ করলো। তারপর ধরুন একটা ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে। যেহেতু ইমিউনিটিকে কন্ট্রোল করে, তাই এখানে কোথাও না কোথাও আপনার ইমিউনিটি কিন্তু অনেকটা কমে যেতে থাকবে, যার ফলে অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে। থ্যালাসেমিয়া বা ক্যান্সারের মতো রোগ যেহেতু তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে এখান থেকে, তাহলে বুঝতেই পারছেন শ্বেত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পাবে, আর তার ফলে আপনার রক্তের ইউসনোফিল বৃদ্ধি পাবে। শরীরে কোথাও না কোথাও অদ্ভুত রকমের বলতে পারেন জ্বালা একটা সৃষ্টি হবে, কোথাও একটা চুলকানি সৃষ্টি হবে, এবং বলতে পারেন যে অনেকের অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যাও তৈরি হতে পারে এর সঙ্গে যুক্ত। যদিও বা অ্যালার্জিক রাইনাইটিস আপনার নেই, কিন্তু এই ধরনের সমস্যা, অর্থাৎ হঠাৎ করে অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পেয়ে যাওয়া, এটা কিন্তু আপনার শরীরে হঠাৎ করে দেখা দেবে। তো এই সমস্ত লক্ষণগুলো যদি জানতে হয় যে আপনার প্লীহা সত্যি বেড়েছে কিনা, বড় হয়েছে কিনা, তো সেই ক্ষেত্রে একটা উপায় হচ্ছে আপনি পেটের বাম দিকে হাত দিয়ে যদি প্রেস করেন, প্রেস করলে আপনি স্বভাবতই একটা খুব হালকাভাবে ফিল করতে পারবেন যে কোনো একটা গ্রন্থি আপনার বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে, যেটা হাতে স্পর্শ করতে পারবেন। আর পেটে বাঁ দিকে আপনার কিন্তু ব্যথা অনুভূত হবে। সঙ্গে যে লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলোর মধ্যে 2-3টে লক্ষণ আপনার কিন্তু প্রাথমিকভাবে প্রকাশ পায়। অনেকেই সেটাকে বুঝতে পারেন না বলে সেটা আস্তে আস্তে অনেকটা পুরনো দিকে এগিয়ে যায়, এবং তখন কিন্তু ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে যায়। ডায়াগনস্টিকের আরেকটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে আপনারা নর্মাল ভাবেই আলট্রাসোনোগ্রাফি করেও দেখে নিতে পারেন। সেটা যখনই আপনার সন্দেহ হবে, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। তো সেই ক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি জানতেই পারবেন যে আপনার প্লীহা বৃদ্ধি পেয়েছে কিনা। প্লীহাকে কিন্তু ইংরেজিতে স্প্লিন বলা হয়। ঠিক আছে, তো এই যে বৃদ্ধি পাওয়া, এই বৃদ্ধি পাওয়ার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের ব্যাপারে একটা ছোট্ট কথা এখানে বলে দিই। অ্যালোপ্যাথিকে প্রাথমিকভাবে কিছু ওষুধ রয়েছে, যেগুলো একে কিন্তু সারাতে পারে না, কিন্তু দমন করে রাখতে পারে কিছুদিনের জন্য, বা পরপর যদি আপনি কন্টিনিউয়াস ওষুধগুলোকে সেবন করেন, তো হয়তো বা এই রোগটা আপনার দমন হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীতে আবার পুনরায় দেখা দিতে পারে, সম্ভাবনা রয়েছে। হোমিওপ্যাথিকের পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে, কিন্তু সেই ব্যাপারে আমি এই ভিডিওতে কোনো আলোচনা করব না। ট্রিটমেন্ট যেটা রয়েছে সেটা অনেক সময় সাপেক্ষ, এবং লম্বা সময় পর্যন্ত আপনাকে কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে। চলে আসি হোম ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের উপরে। আয়ুর্বেদিক ট্রিটমেন্টে যদি বলা হয়, তাহলে আয়ুর্বেদিকে এর বিভিন্ন রকম লিভারকে ঠিক করার জন্য যে সমস্ত ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি, সেটা বিভিন্ন কোম্পানির হতে পারে। তো সেই মূলত লিভারকে ফোকাস করে যে সমস্ত ওষুধ তৈরি করা হয়, সেই সমস্ত ওষুধ কিন্তু এই প্লীহার ক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়া হোম ট্রিটমেন্ট কিছু রয়েছে, যেটা একেবারে খুব কম খরচের মধ্যে বাড়িতে আপনি খুব সহজে সারিয়ে তুলতে পারবেন আপনার প্লীহা যদি বড় হয়ে গিয়ে থাকে। সেই ক্ষেত্রে কি করতে হবে? তো সেই ক্ষেত্রে বাড়িতে ট্রিটমেন্টের সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাকে কয়েকটা রান্নাঘর থেকে মশলা জোগাড় করে নিতে হবে, আর এই মশলাগুলো আপনার অত্যন্ত উপকারী হতে পারে। কি কি মশলা লাগবে? আপনার এখানে লাগবে আদা, আপনার লাগবে রসুন, আপনার লাগবে গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এবং অবশ্যই
কিছু পরিমাণ এলাচ, অর্থাৎ ছোট এলাচ যেটাকে বলা হয়, সেই ছোট এলাচ কিন্তু এখানে লাগবে। সমস্ত জিনিসগুলোকে আপনি কাঁচা অবস্থাতে পেস্ট করেও খেতে পারেন, অথবা প্রত্যেকটা জিনিসকে সমান পরিমাণে মিশিয়ে সেটাকে গরম জলে ফুটিয়ে জলটাকে অর্ধেক করে নিয়ে সেই ফুটন্ত জলটাকে কিন্তু আপনাকে পান করতে হয়। প্রতিদিন সকালবেলায় খালি পেটে এটা করতে হবে আপনাকে। যদি আপনি পেস্ট করে খাচ্ছেন তো সেই ক্ষেত্রে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল পান করবেন খাওয়ার পর। আর যদি আপনি ফুটিয়ে পান করছেন চায়ের মতো, তাহলে পরে সিপ সিপ করে আপনি অল্প পরিমাণ পান করতে পারেন, অর্থাৎ 1 গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাসে পরিণত করতে হবে। এই হলো পদ্ধতি। এতে খুব তাড়াতাড়ি আপনার কিন্তু প্লীহার সমস্ত সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে। এইবার খাদ্য খাওয়ার উপরে একটু দৃষ্টি নিবেশ করা যাক। খাদ্য খাওয়ার ব্যাপারে এখানে সবচেয়ে প্রথমেই যেটা হচ্ছে, বাইরের মানে লিভারকে প্রোটেক্ট করার জন্য যত রকম বাধা নিষেধ রয়েছে সেইগুলো কিন্তু এখানে কার্যকরী। অর্থাৎ প্রচুর পরিমাণে জল পান করতে হবে, বাইরের খাবার সমস্ত বাদ দিতে হবে, প্যাকেটজাত খাবার, মিষ্টি জাতীয় খাবার এগুলো সমস্ত বাদ দিতে হবে, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এবং নেশা জাতীয় কোনো রকম জিনিস একেবারেই চলবে না, চা কফিও চলবে না। কি খাবেন তাহলে? যত রকম শাকসবজি আছে, ফলমূল আছে, বিশেষ করে সাইট্রাস জাতীয় ফল, আপেল, কলা, আনারস, বাতাবি লেবু, কমলা লেবু, মৌসম্বি, এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে রেগুলার কিন্তু ডায়েটে রাখতেই হবে। নিদেন পক্ষে একটা আপেল কিন্তু প্রত্যেক দিন আপনাকে খেতেই হবে। আর এইভাবেই আপনি চাইলে পালং শাক খেতে পারেন, আপনি চাইলে ভতুয়া শাক খেতে পারেন। তো এই ধরনের যে শাকগুলো রয়েছে সেই শাক প্রত্যেকটা কিন্তু আপনার এই ক্ষেত্রে অত্যন্ত উপকার দিয়ে থাকবে। তেল ঝাল মশলা কম খাবেন এবং বেশি কষানো কোনো জিনিস খাওয়া যাবে না। মাছ, ছোট মাছ খাওয়া যেতে পারে, কিন্তু বড় কোনো তৈলাক্ত মাছ, বড় কোনো মানে চিকেন মাটন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো একেবারেই খাওয়া যাবে না। তো এই হলো আপনার স্প্লিন বা প্লীহা থেকে প্লীহা বড় হয়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করার একটা উপায়। আর প্লীহা যদি বড় হয়ে গিয়েও থাকে তো এই পদ্ধতি আপনারা যদি 1 থেকে 1.5 মাস কন্টিনিউয়াসলি করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে আপনার আগের থেকে রোগ কিন্তু অনেকটা কমেছে। তবে এর মানে এই নয় যে 1-1.5 মাসে আপনি সেরে উঠতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। লম্বা বলতে 3 থেকে 4 মাস আপনাকে কন্টিনিউ এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আপনি নিজেই প্লীহার যে সমস্ত লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু কমতে দেখতে পাবেন। এর জন্য আলাদা করে কোনো রকম অ্যালোপ্যাথিক বা আলাদা কোনো খরচা সাপেক্ষ ট্রিটমেন্টে যাওয়ার দরকার নেই। একটা প্রসঙ্গে ভালো কথা মনে পড়েছে, সেটা হচ্ছে অ্যালোপ্যাথিকে কিন্তু প্লীহা যখন অত্যাধিক বড় হয়ে যায় বা সেটা আয়ত্তের বাইরে চলে যায় তখন কিন্তু সেটাকে অপারেট করতে হয়, অর্থাৎ কেটে বাদ দিতে হয়। তো অপারেশনের একটা আলাদা ঝুঁকি থাকে, প্লাস খরচার একটা ব্যাপার থাকে। তো সেই সমস্ত দিকগুলোতে না যাওয়াটাই খুব বেশি শ্রেয় বলে আমি মনে করি, এবং এই ঘরোয়া যে পদ্ধতি রয়েছে সেটাকে যদি একটু পালন করতে পারেন আপনার এই সমস্যা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে হয়। তো আশা করি তথ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভালো লাগবে, অবশ্যই অনেক হেল্প করবে। তো একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করবো, একটু শেয়ার করে দেবেন। আর আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক তো অবশ্যই করতে পারেন। চ্যানেলে নতুন আসছেন যারা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, একদম ফ্রিতে পাওয়া যায় সেটা। আর অল বাটনটাতে ক্লিক করবেন।